লাইট জ্বলার পর বিশ্বাস করবি না, আমার তখন মাথার মধ্যে আসছে আমি যখন গেছিলাম, টিপটপ ঘর, সব কিছু আমি সুন্দরভাবে রাখা, গিয়ে দেখলাম 3 জনের ট্রলি উল্টে পড়ে আছে বিছানার মধ্যে। ট্রলির মধ্যে যা যা জামা কাপড় ছিল গোটা ঘরময় সব ছড়ানো, মানে লিটারালি মনে হবে কোনো মানুষ এসে তাণ্ডব করেছে ঘরের মধ্যে। ঘর জামা কাপড় হয়তো ছুড়লে পরে যেরকম হয় না, সেরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। টোটালি আধা ঘন্টা থেকে 45 মিনিট, তখন বাজে হচ্ছে রাত্রিবেলায় প্রায় 2টো, মানে 12টা থেকে 2টোর মধ্যে এই ঘটনাগুলো রিপিটেডলি হয়ে যাচ্ছে। সেকেন্ড টাইমও সেম জিনিস হলো। আমি তোকে বলছি, মানে এত ডিটেলসে আমার মনে আছে কেন, সেকেন্ড টাইমও আধা ঘন্টা পরে আবার আমরা শুনলাম লাইট জ্বালানো, আধা ঘন্টা পরে কী হলো, সেকেন্ড টাইম কী হলো, আমার জায়গায় শান্তনু জুতাটা গিয়ে টিভির উপরে রাখা। ভাই কোনদিন ডেড বডি টাচ করেছিস? হ্যাঁ করেছি। ডেড বডি হাতের ছোঁয়া যেরকম হয় বা ডেড বডি যেরকম ঠান্ডা হয়, আমি ডান দিক কাত হয়ে শুয়ে আছি, আমার এখনও গায়ে কাটা দিচ্ছে। মানে আমার এটা ভোলার না, আমি ডান দিক হাতে শুয়েছি, আমার ঠিক এই জায়গাটা, আর আমি টি শার্ট পরে শুয়েছিলাম। আমার মনে আছে যতই ঠান্ডা হোক ওই সোয়েটার জ্যাকেট পরে আমি শুতে পারি না, এক্সস্টেড লাগে। আর সেদিনকে তো আরও এক্সস্টেড লাগছিল, কিন্তু আমি মাথা অবধি ঢেকে শুয়েছিলাম ভয়ে। প্র্যাকটিক্যালি স্বীকার করছি, ভয়, মানে মুখ খুলে শোয়ার মতন ক্ষমতা আমাদের দুজনের মধ্যে কারোর ছিল না, দুজনেই মাথা অবধি ঢেকে শুয়েছিলাম। আমি ডান দিক হাতে শুয়ে আছি, বাবা এইখানটায় একটা হাতটার ছোঁয়া, আর হাতটা কেমন, 2-3টে আঙ্গুল হচ্ছে আমার টি শার্টের উপরে, 2-3টে আঙ্গুল হচ্ছে, বোঝা যাচ্ছে যে আমার স্কিনকে টাচ করছে। অ্যান্ড যে স্কিনকে যেটা টাচ করছে, দ্যাট ইজ একদম ডেড বডির হাত যেরকম ঠান্ডা হয় সেরকম ঠান্ডা। ওয়েলকাম টু এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ফার্স্ট থিং ফার্স্ট, এটা আগে বলে নিই যে প্লিজ যারা যারা নতুন জুড়েছেন আমাদের চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোডসগুলো ভালো লাগলে একটা লাইক দেবেন, আর কমেন্ট সেকশনটাকে কনস্ট্রাকটিভ ফিডব্যাক হিসাবে ইউজ করবেন। আমি জানি যে সেখানে যেই কমেন্ট আপনারা অলরেডি করছেন এবং যেই ফিডব্যাকসগুলো আমরা পাচ্ছি, সেগুলোতেও আমরা কাজ করছি। ফোর্থকামিং এপিসোডসগুলো ফলো করলে পরে সেটা বুঝতে পারবেন। আর আজকের যে এপিসোডটা, এই এপিসোডটা আমার কাছে একটু স্পেশাল, আর তার কারণটা হলো এপিসোড নাম্বার 14-তে আমরা শুনেছিলাম একটা হোটেলে কিছু অলৌকিক বা ভৌতিক টাইপের কিছু ইনসিডেন্টস হয়েছিল, রাইট? এবং সেই এপিসোডেই আমি শেষের দিকে বলেছিলাম যে আমার এক চেনা পরিচিত আমার বন্ধু এবং তার সঙ্গেও দার্জিলিং ঘুমের একটা হোটেলে সেই ধরনেরই ইনসিডেন্ট হয়েছে, কিন্তু এটা আরেকটু ভয়াবহ বা ভয়ঙ্কর ওরকম টাইপের। আজকে আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম ওকে আমাদের স্টুডিওতে নিয়ে আসার, ফাইনালি ইট ওয়ার্কড আউট। ওকে আমরা আনতে পেরেছি। এবার ইন্ট্রোডিউসটা করে দিই। অভিষেক বসু, ও প্রফেশনালি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত, আর বাকিটা ওর মুখ থেকে শুনবো। সো বান্টি, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। থ্যাংক ইউ। এক্সপিয়ারে তোকে স্বাগত। কেমন আছিস? ভালো। আর আমি জানি তুই খুব বিজি। না না, বিজি ওরকম কোনো ব্যাপার নেই। প্রথম কথা হচ্ছে টাইমিং ম্যাচ হচ্ছিল না। আমি অনেকদিন ধরেই বলছিলাম যে আমি আসবো, এসে ঘটনাটা তোদের সাথে শেয়ার করবো, বাট টাইমিং ম্যাচ হচ্ছিল না। যাই হোক, ভগবানের কৃপায় আজকে টাইমিংটা ম্যাচ হয়েছে। আর ঘটনাচক্রে তুই আজকে শিলিগুড়িতেও আছিস, তোকে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি শিলিগুড়িতেও আছি। সো আমি একটা জাস্ট ব্রিফ ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম তোর ব্যাপারে। তো জাস্ট ছোট করে শুনবো। তুই খেলার সঙ্গে যুক্ত ছিলি, তো ক্রিকেটের সঙ্গে, রাইট? তো তোর একটু যদি অ্যাচিভমেন্ট বা কিছু যদি একটু আমি বলে দিচ্ছি। প্রথমত আমি যখন খেলতাম,
আমি আন্ডার-19 ডিস্ট্রিক্ট খেলেছি, আন্ডার-19 বেঙ্গল ট্রায়ালেও গেছিলাম, কিন্তু তার পরবর্তীতে কী হয়, আমার কলার বোন ফ্র্যাকচার হয়ে যায়। তো তাই জন্য সেই মুহূর্তে খেলাটার সাথে সেই মুহূর্তে আর সংযোগ হয়নি। কলেজ বলি, ইউনিভার্সিটি বলি, সব জায়গাতেই খেলেছি, সুপার ডিভিশন লিগও খেলেছি। তার পরবর্তীতে তো আমাদের নিজেদের ব্যান্ড তৈরি হয়েছিল একটা, সেখানে আমরা অনেক দিনই অনেক জায়গাতেই একসাথে প্রোগ্রাম করেছি। দ্যাট ওয়াজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ মাই লাইফ। তারপরে পরবর্তীতে আমি এই প্রফেশনের সাথে যুক্ত হই 2005 সালে। অ্যালকেম বলে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জয়েন করি। তো সেখান থেকে আজকে লং 20 ইয়ার্স নাও আমি অ্যালকেমেই চাকরি করছি অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, প্রাউডলি, সবাইকে নিয়ে সবার সাথে। ভালো আছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তোর প্রফেশনাল কেরিয়ার আরও ফ্লারিশ করুক। থ্যাংক ইউ। আর আজকে যে এই ঘটনাটা আমরা শুনবো, আমি অল্প বিস্তর জানি, কারণ আগে আমি শুনেছিলাম, এবং সেই জন্যই আমি তোকে বলেছিলাম যে প্লিজ আমাদের এই প্ল্যাটফর্মে এসে তুই শেয়ার কর। সো এটা তো তোর এই মেডিকেল প্রফেশনালে যখন তুই কোনো একটা মিটিংয়ে গেছিলি, আমি গোড়া থেকে শুনবো। হ্যাঁ, আমি একদম শুরুর থেকে বলছি। অ্যাকচুয়ালি হয় আমাদের বছরে 4টে করে মিটিং হয়। মিটিংগুলো হচ্ছে কোয়ার্টারলি মিটিং হয়। এবার প্রথম 3টে কোয়ার্টার মিটিং যেটা হয় সেটা জেনারেলি কলকাতায় হয়। তা বাদে যেটা বাজেট মিটিং হয়, দ্যাট ইজ মার্চ কিংবা এপ্রিল মাসে। মানে অ্যাকচুয়ালি কী হয়, আমাদের প্রফেশনে আমাদের 31 মার্চে বছর শেষ হয়, মানে 1 এপ্রিল থেকে 31 মার্চ অবধি বছর হয়। তো মার্চ মাসে যে মিটিংটা হয় আমরা বলি সেটাকে বাজেট মিটিং। বাজেট মিটিং মানে হচ্ছে নতুন বছরে নতুন টার্গেট দেওয়া হয়। কারেক্ট। ঠিক আছে, নতুন অ্যাচিভমেন্ট কী হলো না হলো এই সমস্ত কিছুর জন্য আমরা বাজেট মিটিং বলি। আর জেনারেলি সেটা বাইরে হয়। মানে কখনো বোম্বেতে হয়, দিল্লিতে হয়, মাসুরিতে হয়। ঘটনাচক্রে সেবার হয়েছিল ঘুমে। সেটা সেকেন্ড টাইম। প্রথমবার আমাদের যে মিটিং হয়েছিল 2016 সালে হয়েছিল। আচ্ছা। বাট সেবার মিটিংয়ে তেমন কিছু হয়নি, মানে আমার সাথে তেমন কিছু ঘটেনি, 1-2 জনের সাথে ঘটেছিল। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলে দিই আগে, আমি কোনোদিনই এই সমস্ত কিছু বিশ্বাস করি না, মানে করতাম না। আমার মনে হতো এরকম হয় নাকি, আবার ভূত, আবার কি, মানুষ থাকলো, একটা যন্ত্র, একটা মেশিন, শেষ হয়ে গেল, শেষ, কি আত্মা, হোয়াট ইজ দিস। বাট 2016 সালে ওই মিটিংয়ে যখন আমরা গেছিলাম, মিটিংয়ে যাওয়ার পর প্রথমত বেশ কৌতূহলবশত সবাইকে জিজ্ঞেস, দাদা এখানে ভূত আছে, দাদা এখানে ভূত আছে। তো সবাই জিনিসটা অ্যাভয়েড করতো। তো 2016 সালে আমাদের সাথে বিহার টিমেরও মিটিং ছিল। তো পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট টেবিল একটা বিহারে ছিল, আমাকে বলেছিল, দাদা কালকে রাতে আমি मेरे साथ ऐसा हुआ था। क्या हुआ था? बोले हम सो रहे थे, कभी देखा बाहर से आके मेरे को थप्पड़ मारा, हम दारू ज़्यादा पिया था। बोले नहीं भैया ऐसा कुछ नहीं है। তো আমি বিশ্বাস করিনি, ইগনোর করে গেছিলাম। 2 দিনে আমরা ছিলাম, তেমন কিছু হয়ও নি, সত্যি কথা বলতে, বাস্তব যেটা। এইবারের ঘটনাটা যেটা হলো সেকেন্ড টাইম, যেটা মানে কি হয়, আমি আরেকটা জিনিস বলে দিই, সবার কাছে দার্জিলিংটা ভীষণ প্রিয়। কারেক্ট। ঠিক আছে, এবার যখন টোটাল ওয়েস্ট বেঙ্গলের মিটিং হয়, ওরা সবসময় প্রেশারাইজ করে হচ্ছে পাহাড়ে, ডুয়ার্সে মিটিং করার। আমরা বলি যে না, আমরা এখানে থাকবো। আমাদের কাছে কী আছে, আমি তো মাসে 2বার করে দার্জিলিংয়ে কাজ করতে যাই। তো দার্জিলিংয়ে কাজ করতে গিয়ে আমি কী করবো, কী আছে নতুন করে দেখার, আমরা তো দেখার কিছু নেই। বাট কলকাতার অধিকার, সাউথ বেঙ্গলের অধিকার, ওদের ভীষণ না দার্জিলিংয়ে মিটিং হবে, ন্যাচারালি ডুয়ার্সে মিটিং হবে। এইবার মিটিংয়ের ডেটটা আমি আপনাকে তোদেরকে বলি। মিটিংয়ের ডেটটা ছিল হচ্ছে 14 তারিখ, 13 আর 14ই মার্চ 2023 সাল। 2023 ভালো করে মনে কর, রিজুর বিয়ে ছিল। রাইট। রিজুর বিয়ে ছিল, রিজুর বিয়ে হওয়ার বৌভাত ছিল 13 তারিখে। কারেক্ট। তো সেই জন্য আমি প্রথম দিন মিটিংয়ে যাইনি। রাইট, আমি গেছিলাম, মনে আছে তো, আমি বললাম যে আমরা সেকেন্ড দিন মিটিংয়ে যাব। তা যাই হোক, এবার আমি একটা ঘটনা বলি, যে জিনিসটা যেটা হয় আমাদের মিটিংয়ে কী হয়, যে রুমগুলো অ্যালোকেট করা হয়, সেই রুমে একটা রুমে 3 জন করে দেওয়া হয়। ধর আমার শিলিগুড়ি 3 জন টিমে 3 জনকে দেওয়া হলো। তো জেনারেলি ওরা করে কি, একটু চেঞ্জ করে দেয়, শিলিগুড়ির সাথে মালদা, মালদার সাথে রায়গঞ্জ, যাতে বন্ডিংটা ঠিক থাকে। আমাদের সাথে তো শিলিগুড়ির কলিগদের রোজই দেখা হয়, কিন্তু ওদের সাথে তো রোজ দেখা হয় না। এরকম একটা কিছু ওরা করে, অফিস থেকেই করে ওটা। এইবার আমার সাথে যাদের দিয়েছিল, সে ছিল আমাদের রায়গঞ্জের কলিগ আর আমার মালদার কলিগ। রায়গঞ্জের কলিগ একটু এজেড আমার থেকে আরও বছর 10-এর বড় হবে। আর যে মালদার কলিগ, সে একদম আমার সমসাময়িক, মানে আমার থেকে 2-3-4 বছরের ছোটোই হবে, কিন্তু খুব বন্ধুত্বের একটা ব্যাপার আছে। তো প্রথম দিনই আমি ফোন করেছিলাম, কিরে রুম পেলি? বলে হ্যাঁ। আর আমাদের একটা খুব জিনিস আছে, যে আগে যাবে, মানে কি হয়, রুম অ্যালোকেট করা থাকে, আগে গিয়ে আমরা দেখবো রুমটা কেমন। যদি রুম পছন্দ না হলো, সবার আগে গিয়ে এখানে কাউতালি করবো, না এই রুমটা ভালো না, অন্য রুম দাও। তাই আমি ফোন করে বললাম, সাধুর রুম কেমন? বলো রুম ভালো।
ঠিক আছে কালকে আসো দেখা হবে। ঠিক আছে, আমিও ব্যস্ত ছিলাম। পরের দিন ভোরবেলা রওনা দিয়েছিলাম আমি, কারণ আমাদের মিটিং শুরু হয় শার্প 9:30, 9:30 মিটিং শুরু হবে। আমি সকালবেলা 6:30 রওনা দিয়েছিলাম। সকালবেলা উঠে আমি প্রথমে শান্তনুকে ফোন করলাম, শান্তনু রুম কেমন? তো আমাকে বললো, দা রুম তো ভালো, কিন্তু একটা সমস্যা আছে। এলাম কী সমস্যা রে? বলে ওই যে ওই সময় না আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, কোনো একটা খেলা কিছু চলছিল। আচ্ছা আচ্ছা, কোনো একটা ক্রিকেটের খেলা ছিল, ইন্ডিয়ারই কোনো খেলা চলছিল, IPL চলছিল না, কোনো খেলা চলছিল। তো সেটাতে কী হচ্ছিল, টিভির ওদের ওখানে যে টিভির কানেকশানটা ছিল, যেই রুমটা ওদেরকে দিয়েছিল, মানে আমাদেরকে যে রুমটা দিয়েছিল, সেই রুমে কানেকশানের খেলাটা আসছিল না, তো ওদেরকে অন্য রুমে গিয়ে খেলা দেখতে হয়েছিল। তো তাই জন্য সেদিনকেই ওরা বলে দিয়েছিল আমাদের কিন্তু আপনারা রুমটা চেঞ্জ করে দেবেন। তো সেই হিসাব মতো ওরা রুম চেঞ্জ করে দিয়েছে। আমি 9:05-10 নাগাদ রুমে ঢুকলাম, ততক্ষণে ওদেরকে রুম অ্যালট করে দিয়েছি, ওরা রুমের থেকে বেরিয়েও গেছে। মানে জেনারেলি হয় আমরা রুমের থেকে একবারে বেরিয়ে গিয়ে ব্রেকফাস্ট করে মিটিংয়ে ঢুকে যাই। তো আমি গেলাম রুমটার মধ্যে, রুমে গিয়ে নর্মাল যেমন রুম থাকে সেরকমই রুম, একটা ডবল বেডরুম, একটা কট রাখা আছে নিচে, যে থার্ড পার্সন যে আছে সে কটে শুবে। রুমটা সম্বন্ধে একটু বলে দিই। রুমটা বড় রুম, বেশ বড়ই রুম। রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম, একদম খাটের মুখোমুখি বাথরুম, তার পাশে টিভিগুলো হচ্ছে একটু পুরোনো আমলের টিভিগুলো হয় না, CRT টিভি, রাইট, মানে তখনও বা ওই LED এই সমস্ত টিভিগুলো আছে আগের, একটু বড় বড় টিভি, ফ্ল্যাট স্ক্রিন চড়া টিভি। এটা বলার কারণটা কি পরে বুঝতে পারবে। ওরকম টিভি দেখলাম, টিভি আছে, একটা বড় ওয়ার্ড্রপ আছে, একটাই জানলা আছে, জানলাটা খোলে না, ব্লক, বেশ বড় জানলাটা, কিন্তু জানলাটা ব্লক, পর্দা আছে, বাথরুমটাও ক্লিন। আর একটা আমার খুব স্বভাব আছে, গিয়ে আগে বাথরুম দেখি বাথরুমটা ক্লিন কিনা। বাথরুমটা দেখলাম ক্লিন, পরিষ্কার বাথরুম। আমি ওয়ার্ড্রপের মধ্যে আমার ট্রলিটা রাখলাম, ট্রলিটা রেখে, আর চাবিটা ছিল হচ্ছে, চাবি ছিল না, ওই যে কার্ডগুলো হয় না, কি কার্ড যেগুলো হয় সেরকম কার্ড ছিল। তো কার্ডটা নিয়ে রেখে আমি জাস্ট আমার ট্যাবটা নিয়ে, ডায়েরিটা নিয়ে ব্রেকফাস্টটা করে মিটিংয়ে চলে গেলাম। মিটিংয়ের মতন হলো, সারাদিন মিটিং হলো, লাঞ্চ হলো, লাঞ্চে সবার সাথে দেখা হলো, কথাবার্তা হলো, হবার পর বিকেল হলো 5:30 নাগাদ আমাদের মিটিং শেষ হলো। আর জেনারেলি কী হয়, এই সমস্ত মিটিংয়ে যেহেতু সবার সাথে দেখা হয়, একটা করে পার্টি অ্যারেঞ্জ করা হয়, আমরাই অ্যারেঞ্জ করি, একটা পার্টি অ্যারেঞ্জ করি, সবাই একসাথে বসে গল্প গুজব আর যা হয় একটা পার্টিতে, তো ককটেল টাইপেরই পার্টি হয়। তো আমরা মিটিং শেষের পর রুমে আসলাম। তো সেই পাশের ঘরে ককটেল পার্টি চলছে। তো আমরা রুমে গিয়ে চেঞ্জ করে প্রত্যেকে ওই রুমে গেলাম। ওই রুমে গিয়ে বড়ো রুম ছিল, রুমের মধ্যে মোটামুটি আমরা 8-10 জন বসে গল্প গুজব করছি। আচ্ছা বস্তু আর একটা কথা বলে নিই, যেই মুহূর্তে আমি রুমটা লক করলাম, লক করার পর একটা জিনিসের দিকে আমার চোখ গেল। যেহেতু রুমটা চেঞ্জ করা হয়েছিল, আগের দিন যে রুমটা ছিল সেটা ছিল হচ্ছে 3rd ফ্লোরে, এবারের রুমটা 2nd ফ্লোরে। এবার হয় না তাড়াহুড়ার মধ্যে বেরোনোর সময় না ফট করে দেখলাম যে পাশের রুমটার মধ্যে, পাশের রুমটা ঠিক আছে, তার পাশে যে রুমটা আছে রুমটার বাইরে তালা লাগানো, বড় তালা, বেশ বড় তালা। একটা খটকা মনের মধ্যে লাগলো, তালা কেন ভাই, কোনো রুমে তো তালা লাগানো নাই। আর তালা মানে এমন যে নর্মাল তালা তো লাগাতেই পারে, ভালো করে জিনিসটা বোঝ। প্রত্যেকটা রুমের মধ্যে কি কিন্তু হচ্ছে কি কার্ড হলে পরে তো তালা কেউ বাইরে লাগায় না, ছিটকানি থাকার কথা না। একটা রুম কেবল, ওই রুমটার মধ্যে ছিটকানি লাগানো, তার মধ্যে বাইরে তালা লাগানো। তালাটার মধ্যে এবার একটু বোঝা যাচ্ছে যে একটা দড়ি ফড়ি বাঁধা আছে, তালাটার মধ্যে একটা দড়ি বাঁধা আছে, মানে তালার উপর দিয়ে তালার উপর দিয়ে বাঁধা আছে। তালাটার মধ্যে না একটা দুটো সিঁদুরের ছাপ, একটু হালকা আবছা হয়ে গেছিল, কিন্তু সিঁদুরের ছাপ আমার ঘরটাকে বেঁধে রাখা টাইপের, ওরকম অনেকটা ওরকম, প্রপারলি বেঁধে রাখা না, কিন্তু তালাটার মধ্যে একটা দড়ি দিয়ে বাঁধা আছে, তার মধ্যে একটু সিঁদুরের ছাপ আছে। মনের মধ্যে একটা কৌতূহল জাগলো, কারণ সেই অবস্থা তখন অবধি তো আমি না ভূত আবার কি, এই মানসিকতাতে আমি বিশ্বাসী। তা সামনে দিয়ে একজন যাচ্ছিল, হোটেলে কাজ করে, আমি আবার ডাকলাম, বাঙালি ছেলে, ভাই শোনো না। বলে হ্যাঁ দাদা বলো। আমি বললাম যে ওই রুমটার মধ্যে তালা লাগানো কোনো বাইরের থেকে? বলো দাদা আমাদের এখানে 3-4টে রুম আছে, যেই রুমগুলো সোল্ড আউট। আমি বললাম সোল্ড আউট মানে? বলে না, রুমগুলো বিক্রি হয়ে গেছে, যারা থাকে তারা তখন এসে শুধু ওই রুমগুলো থাকে, এই রুমগুলো আমরা মানুষকে ভাড়া দিই না, মানে কাউকে ভাড়া দিই না, বোর্ডারে দিই না। তাই আমি বললাম তো তালা কেন? মানে না, ওরাই লাগিয়ে দিয়ে গেছে, যাদের রুম তারা লাগিয়ে দিয়ে গেছে। কথাটা খুব একটা কনভিন্সিং না, একদমই কনভিন্সিং না, আর বলার মধ্যে কোনো কনফিডেন্স ছিল না ছেলেটার মধ্যে।
একটা হোটেলে ঘর বিক্রি হয়ে গেছে একটা একটা করে। হ্যাঁ, না এরকম হয়, আমরা 2-4 জায়গায় দেখেছি এরকম যে হয়, কিন্তু আমি এটা দেখেছি পুরীতে, আমি এটা দেখেছি ভাইজ্যাগে। আমি বলে দিচ্ছি, ব্লু লিলি রিসর্ট বলে একটা রিসর্ট আছে পুরীতে, ওইখানে আমি দেখেছিলাম যে 2-3টে রুম, ও বলছে এই রুমগুলো সোল্ড আউট। এই সোল্ড আউট মানে কিনে রেখে দেয়, বছরে 4বার 5বার আসে, তখন ওরা ওই রুমেই থাকে। এরকম কিছু হয়, ভাইজ্যাগেও আমি দেখেছিলাম, মাসুরিতেও দেখেছিলাম। আচ্ছা, আসলে রুম সোল্ড আউট ইজ কনভিন্সড, মানে বিশ্বাস করার মতন কথা, কিন্তু একটা রুমেও তালা নাই, ওই রুমটার মধ্যে তালা কেন? যাই হোক, আমি অতটা গ্রাহ্য করলাম না। ছেলেটাকে তখন জিজ্ঞাসা করলাম যে এসো না, তোদের এভাবেই জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে নাকি ভূত আছে? তো হাসলো, বলে না দাদা এরকম তো কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আমি গুগলে দেখেছি, হন্টেড বললে পরে তোমাদের এই রিসর্ট আসে। সে বলে না দাদা আমি তো কাজ করি এখানে। আমি বললাম তোমার বাড়ি কোথায়? বলে নদিয়ায়। তুমি না থাকো? বলে না আমি একটু বাইরে থাকি, আমার 8টা অবধি, সকাল 8টা থেকে রাত 8টা অবধি শিফট, তারপরে বাকি লোকজন তো থাকে, ম্যানেজার্স থাকে, তারা আছে। ঠিক আছে, চলে গেল। মনের মধ্যে একটা খচখচানি আমার থেকে গেল, তালা কেন ভাই? আমি এবার মালদার কলিগকে বললাম, ও বলে কি হ্যাঁ, কারণ তখন তো তাড়াহুড়া, তখন আমরা ককটেল পার্টিতে যাবো। যাই হোক, পার্টি গেলাম, পার্টি থেকে গল্প টল্প করতে করতে আমাদের কলকাতার একজন ম্যানেজার আছে, সিনিয়র লেভেলের ম্যানেজার, ও আবার একটু আমার মতনই আর কি ডাকাবুকুর স্বভাবের। তো আমাকে এসে বলছে কিরে ডে বলে ভূত আছে? আমি বললাম যে হ্যাঁ শোনা তো যায় তাই। আর হোটেলটার, এটা আমি গতবার দেখেছিলাম, হোটেলটা যেখানে শেষ হচ্ছে, হোটেলের দেওয়ালটা তার পিছনে কবরস্থান। ও বাবা। তো সেটা যাওয়ার রাস্তার পিছন দিয়ে আছে। তো আমাকে বলে চল দেখে আসি ভূত। তো অন্য সময় হলে হয়তো আমি বলতাম যে না যাবো না, সেদিনের ঘটনা তখন। আর আমি একটু বরাবরই ইগোয়েস্টিক, ও বাবা সাউথ বেঙ্গল থেকে সে আমাকে বলবে এইভাবে, আমি নর্থ বেঙ্গলের ছেলে, তো আমার জায়গা। আমিও বললাম চলো, দুজন মিলে গেলাম। এবার বাইরেটা তো অন্ধকার, হোটেলের ভিতরটা লাইট আছে, বাইরেটা অন্ধকার। বাইরে দিয়ে একদম হোটেলের পাশ ঘেসে 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 ওই কবরস্থানের ওখানে আমরা গেলাম, দুজনেই গেলাম। তখন কটা বাজে? রাত্রি 10টা খানেক বাজে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ওখানে দাঁড়ালো। এবার বাইরে গেট লাগানো, কবরস্থানের বাইরে গেট লাগানো, তালা দেওয়া, আওয়াজ ফাওয়াজ কোনো ব্যাপার নেই, কেননা হালকা মানে ধিমি ধিমি বৃষ্টি হচ্ছে, কুয়াশা। তো ওখানে দাঁড়িয়ে আমরা 2-একটা কথা বললাম। তো আমাকে বললো না রে ভূত ফুত কিছু হয় না। আমিও আবার ওকে বললাম না ভূত ফুত কিছু হয়, ভূত আবার কি বলে আমরা আবার ওখান থেকে চলে আসলাম। কোনো কানেকশান নেই এটার সাথে, ওটা জাস্ট একটা ইগো ফাইট, যে সাউথ বেঙ্গল থেকে একজন এসে আমাকে বলছে কবরস্থানে যাওয়ার। অন্য সময় হলে আমি সত্যি কথা বলতে আমি যেতাম না, কী দরকার আমার অত রাত্রে কবরস্থানে যাওয়ার। তো তারপরে কি হলো, আমরা ওই কবরস্থান থেকে হেঁটে হেঁটে আসলাম, এসে দেখলাম সবাই মোটামুটি ডিনার কমপ্লিট। আমরাও বসলাম যথারীতি ডিনার। এবার সবার সাথে দেখা হয়েছে, সবাই কথা বলছে। এবার কি হয়, রাত তখন অনেক হয়ে গেছে, 11টা 11:30 হবে। আরও 2-4টে ফ্যামিলি ছিল, এমন তো না যে গোটা হোটেল আমরাই বুক করে নিয়েছিলাম। আরও 2-4টে ফ্যামিলি ছিল, নন বেঙ্গলি ফ্যামিলি ছিল। এবার কথার মধ্যে যা হয়, ভলিউম কারোর একটু বেড়ে গেছে, কারোর একটু ভলিউম আসতে হচ্ছে। তো সেটা নিয়ে একটু ওরা একটু অবজেকশন করলো। আরও 2-4টে ফ্যামিলি যারা ছিল তারা বললো দাদা ভাইয়া থোড়া ধীরে বাত কিজিয়ে। আমাদের দিক থেকে 2টো কথা হলো, কেউ বলে যা হয়। তো এই কথা 2 কথা একটু ভলিউম রেজ হচ্ছে 2 দিকেই। তো ইন দ্য মিন টাইমে হোটেল ইন্টারভেন করলো, হোটেলের ম্যানেজার্স আর বাকি যারা স্টাফ ছিল তারা এসে দুজনকেই, আমাদের পক্ষকে ওদের পক্ষকে দুজনকেই শান্ত করে বললো আপনারা ঘরে চলে যান, ইটস টু লেট। আমরা এমনি 10টার সময় এখানে ডাইনিং বন্ধ করে দিই আপনাদের জন্যই, এত লোক যেহেতু আছে ওই জন্যই আমরা অন রেখেছি এখন অবধি, প্লিজ আপনারা একবার ঘরে চলে যান। তো তারপর যে যার মতন আস্তে আস্তে ঘরে চলে গেল। পরিস্থিতি ঠান্ডা হয়ে গেল, ওদের হোটেল স্টাফরাও যার যা চাওয়ার চলে গেল। আবার আমাদের একটা আবার অভ্যাস আছে, মানে জেনারেলি কী হয়, আমাদের ম্যাক্সিমাম মিটিং কলকাতায় হয়। কলকাতায় তো আর রাত 12টার সময় কেউ শোয় না। আমরা মিটিংয়ে এর ঘরে যাই, ওর ঘরে যাই। ওখানে যাওয়ার সময় একটু ওর ঘরে গেলাম, মানে আমরা 3জন, আমি শান্তনু মালদার কলিগ আর রঞ্জনদা, 3জন মিলে যাচ্ছি হেঁটে হেঁটে গল্প করতে করতে লবির মধ্যে দিয়ে। লবিটা একদম তখন ওই 2-3টে ছোটো ছোটো আলো জ্বলছে, কিন্তু বারবার আমার চোখ চলে যাচ্ছে হচ্ছে আমি এখান থেকে আমাদের রুমের দরজা দেখতে পাচ্ছি, কিন্তু আমার নজর চলে যাচ্ছে আমাদের দরজার পরের দরজাটাতে, যেটার মধ্যে তালাটা লাগানো আছে। অ্যাজ ইট ইজ তেমনই আছে। লবি দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে যেতে যেতে দেখছি চোখটা বারবার করে ওখানে চলে যাচ্ছে। কিউরিসিটি ওয়াইজ তখনও কিউরিসিটি আমার মনের মধ্যে। আস্তে আস্তে আমরা আমাদের ঘরের সামনে গেলাম। চাবিটা তো আমার পকেটেই ছিল, প্রথম থেকে আমার পকেটে ছিল, একদম ডান পকেটে। রঞ্জন আবার জিজ্ঞেস করলো লবির মধ্যে, মানে চাবি আছে তো? কারণ আমার একটু অভ্যাস আছে চাবি হারায় ফেলা। বললাম হ্যাঁ চাবিটা আছে, চেক করে নিলাম। তো রুমে গিয়ে ওই রুমের বাইরে দরজার বাইরে চাবিটা প্রেস করলাম, দরজাটা খুলে গেল। আর গিয়ে চাবির ওই কিটাকে একটা জায়গা আছে ওখানে প্রেস করলে পরে তারপর লাইট চলে, প্রেস করলাম,
লাইট জ্বললো, লাইট জ্বলার পর বিশ্বাস করবি না, আমার তখন মাথার মধ্যে আসছে আমি যখন গেছিলাম টিপটপ ঘর, সব কিছু আমি সুন্দরভাবে রাখা, গিয়ে দেখলাম 3 জনের ট্রলি উল্টে পড়ে আছে বিছানার মধ্যে, ট্রলির মধ্যে যা যা জামা কাপড় ছিল গোটা ঘরময় সব ছড়ানো, মানে লিটারালি মনে হবে কোনো মানুষ এসে তাণ্ডব করেছে ঘরের মধ্যে। ঘর জামা কাপড় হয়তো ছুড়লে পরে যেরকম হয় না সেরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। 3 জনই শকিং, 3 জনের মুখের দিকে তাকাচ্ছি। এইবার ওরা একটু ভয় পেয়েছে, স্বাভাবিক ভয় আমিও পেয়েছি, কিন্তু আমি প্রকাশ করলাম না। ওদের মাইন্ডের মধ্যে দিলাম যে দেখ হোটেলের মধ্যে একটু ঝামেলা হয়েছে, মেবি রিভেঞ্জ নেওয়ার জন্য, কেননা একটা করে তো মাস্টার কি সবার কাছেই থাকে, হোটেলওয়ালার কাছে একটা মাস্টার কি থাকবে। বললাম আর এটা বাদে আর সেকেন্ড অপশান কি আছে, মাস্টার কি নিয়ে ওরা কেউ না কেউ এসছে, এসে হয় 1 নম্বর এটা হতে পারে, 2 নম্বর হয়তো চুরির মতলব নিয়ে এসছে, চুরির মতলব। তারপর আবার ওই বলো না না এত বড় হোটেল, স্টার হোটেল, এত বড় স্টার হোটেল, এখানে কে চুরি করবে, সিসিটিভি সবই তো লাগানো আছে। তাও ঠিক, মানে চলো ম্যানেজারের সাথে কথা বলি। বলে হ্যাঁ চল। তো বাইরে বেরিয়ে আবার লবি অব্দি এলাম, 3 জনই এলাম, ঘরটাকে ভেবে বন্ধ করে। তখন অবধি কিছু যেমন ঘর ছিল তেমনই আছে, সব উল্টো পাল্টা ছড়ানো আছে, কেন একটা টাইমটা কিন্তু আধা ঘন্টা তো মিনিমাম সময় লাগবে সবার ট্রলি গুছিয়ে সব জিনিসপত্র আবার রাখতে। গিয়ে ম্যানেজার কোথায়, ম্যানেজার ডাইনিং বন্ধ, ম্যানেজার কেউ নেই, হোটেলের স্টাফ নো ওয়ান। আমরা বাধ্য হয়ে চলে আসলাম, এসে রুম লক করলাম, আবার রুম লক করে যে যার মতো ট্রলি গুছালাম, গুছিয়ে প্রত্যেকের ট্রলি প্রত্যেকে আলাদা আলাদা করে সুন্দর করে রেখে দিলাম ওয়ার্ড্রপের মধ্যে। আমাদের যে রায়গঞ্জের কলিগ ছিল রঞ্জনদা, তা আমি শান্তনুর সাথেই বলছিলাম যে রঞ্জনদা তো ডায়াবেটিক রুগী, রঞ্জনদা নিচে ওই কটের মধ্যে সিঙ্গেল সুখ, তুই আর আমি বিছানায় শুয়ে পড়বো। রঞ্জনদা বলছে হ্যাঁ রে। তো রঞ্জনদা ওষুধ ফষুধ খেয়ে শুয়ে পড়লো, আর শুয়ে পড়লো মানে শোয়ার সাথে সাথেই নাক ডাকা শুরু করলো। বুঝে গেলাম টায়ার্ড মানুষ, আর একটু বয়সও হয়েছে। আমি আর শান্তনু লিটারালি এইটা নিয়ে আর কথা বলার তো অপশান কিছু নেই, মানে ব্যাপার তো আর কিছু নেই। তখন দুজনের মাথার মধ্যেই এই সেম জিনিসই ঘুরছে, কে ফেললো, কে ট্রলিগুলো উল্টোলো, কেন এরকম হলো, কারণটা কি, এই একই প্রসঙ্গ নিয়ে কথা বলছি। আর অদ্ভুত আর একটা ব্যাপার, এটা মেনশন করে রাখি, মেবি এটা ন্যাচারালও হতে পারে আবার নাও হতে পারে, দুটো পসিবিলিটি আছে। দ্য থিং ইজ কী হচ্ছে, ঘড়ির হাত ঘড়ি আর মোবাইলে অ্যান্ড্রয়েড ঘড়ি, এই দুটোর মধ্যে আধা ঘন্টা টাইম ডিফার করছে। মানে আমি আপনার তোকে বলি ব্যাপারটা, হোটেলের রুমটার মধ্যে কোনো ঘড়ি নেই। আচ্ছা, জেনারেলি কিছু কিছু হোটেলে থাকেও না, কোনো হোটেলে দেখবি না যে বড় ওই আমরা ঘরে যেরকম ঘড়ি লাগাই, আমরা এখন তো লিটারেলি সবাই হাতের ঘড়ি, আর ম্যাক্সিমাম সবাই এখন মোবাইলের ঘড়ি। কিন্তু এটা ঢোকার পর এমন না যে সেই সময় আমরা যেটা জিনিসটা নোটিস করেছি, আমার মোবাইলে টাইম দেখাচ্ছে 11টা, শান্তনুর মোবাইলে টাইম দেখাচ্ছে 11:30, আমার ঘড়িতে টাইম দেখাচ্ছে 11:30। অদ্ভুত ব্যাপার। তো এইটা নিয়ে আমি জিজ্ঞাসা করছিলাম, দুপুরবেলায় জিজ্ঞাসা করছিলাম, তো ওরা বললো যে এটা মেবি ভুটানের একটা টাইম ওরা নিয়ে, মানে ভুটানের নেটওয়ার্কটা কি মাঝে মাঝে মোবাইল ক্যাচ করে। আচ্ছা আচ্ছা, হতে পারে, এর মধ্যে না হওয়ার কিছু নেই। তাতে ভুটানের সাথে আমাদের টাইমের একটা আধা ঘন্টার ডিফারেন্স আছে, আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পরে চলে, এরকম কিছু হয়েছে। তো আমরা জিনিসটাকে মানে আমি জিনিসটাকে ইগনোর করে দিয়েছি, কিন্তু তখন মনে পড়ছে, তখন এইগুলো মাথার মধ্যে বারবার করে আসছে, পিঞ্চ করছে। গেল, আমরা দুজন এটা নিয়ে কথা বলছি, কথা বলতে বলতে তখন আস্তে আস্তে শরীরটাও ছেড়ে দিচ্ছে, আস্তে আস্তে শরীর ছেড়ে দিচ্ছে, মানে যে সেই সকালবেলা 5:30টার সময় উঠেছি, 6:30টায় রওনা দিয়েছি, সারাদিন মিটিং, তারপর ককটেল, তারপর ঘোরা ফেরায় ঝামেলা ঝঞ্ঝাট করে ঘরে যেতে যেতে এবার ঘরে গিয়ে অত বড় একটা শখ, শরীর ছেড়ে দিচ্ছে। তো শান্তনুকে বললাম চল আর কি করবো, শুয়ে পড়ি। ও শুয়ে পড়লো, আমিও শুয়ে পড়লাম। 5 মিনিটও শুইনি। হঠাৎ করে বাথরুমটা সামনেই ছিল। আর একটা কথা বলে রাখি, আমি জাস্ট মিস করে গেলাম, দ্যাট ইজ ঘরের মধ্যে কোনো নাইট ল্যাম্প ছিল না। আচ্ছা, যখন অবধি আমরা জেগেছিলাম বড় লাইটটাই জ্বালিয়ে রেখেছিলাম, 3-4টে এরকম বড় লাইট ছিল, আর জানলার পর্দার বাইরের থেকে আলো আসছিল, তো পর্দাটা টেনে দিয়েছিলাম, আলোটা চোখের মধ্যে লাগছিল এসে। বাইরে একটা হ্যালোজেন টাইপের লাইট ছিল, একদম চোখের মধ্যে লাগছিল, তো যেটা পর্দাটা টেনে দিয়েছিলাম। এইবার শান্তনু শোয়ার আগে বাথরুমে গেছিল, বাথরুমে গিয়ে
বাথরুম করেও চলে এসেছিল। আমরা শোয়ার 5 মিনিট পরে হঠাৎ করে বাথরুমের কলের থেকে টপ 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 করে জলের আওয়াজ শুরু হলো। হওয়ার কথা না, কারণ আমি বলে দিচ্ছি। জেনারেলি আমাদের যে সমস্ত কলগুলো এরকম ট্যাপ, ওই ঘুরানো কল যেগুলো হয় সেগুলো ঘুরানো নব হলে পরে কিন্তু লুজ হওয়ার চান্সেস থাকে। বাট এরকম স্ট্রেটওয়ালা হ্যান্ডেল নব যেটা ডাউন হয় আর আপ হয়, সেটা হলে পরে হওয়ার কোনো চান্সেস থাকে না। তাও পড়ছে, তাও মনকে বুঝালাম হতে পারে শান্তনু গেছিল, বালতি হয়তো ঠিক করে লাগায়নি হয়তো, তাহলে হলে তো না হয় তখনই শুরু হতো, 5 মিনিট পরে কেন শুরু হবে? শান্তনুটা জিজ্ঞেস করলো, বললাম ভাই হতেই পারে, জাগিয়ে বন্ধ করে দিয়ে আয়। ও বললো আচ্ছা ঠিক আছে যাচ্ছি। তো গেল, আধা বালতির মতন জল জমে গেছে তখন, বুঝতে পারছি। কারণ আস্তে আস্তে কী হয়, ফাঁকা বালতির আওয়াজ, তারপর আস্তে আস্তে যখন বালতিটা ভরতে থাকে আওয়াজটা আর খুব কানে লাগছে, কন্টিনিউয়াসলি কানের মধ্যে লাগছে। শান্তনুকে বললাম যে ভাই তুই এটা বন্ধ কর গিয়ে। ও গেল, আমি আবার জিজ্ঞেস করলাম ভাই নবটা ঘুরানো, বলে একটু স্লাইড ঘুরানো নবটা, বললাম বন্ধ করে দে। ও বন্ধ করে দিল। জলটা ফেলে দে, পরিষ্কার আমি ওকে বললাম জলটা ফেলে দে, গোটা জলটা ফেলে দিল, ফেলে দিয়ে চলে আসলো। আমি শান্তনুকে বললাম শান্তনু লাইট অফ করিস না আজকে, লাইটটা অফ করিস না, ভয় লাগছে তখন, একদম প্র্যাকটিক্যাল ভয় লাগছে। আবার শুনলাম, বিশ্বাস করবি না 5 থেকে 7 মিনিট হয়েছে, আবার সেম টপ 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 করে জল পড়া শুরু হয়েছে। এবার কিন্তু ভরা বালতিতে জল পড়লে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ। কিন্তু জল 5 মিনিটও হয়নি, জল ফেলে দিয়ে এসছে। তারপর তো বালতি ভরার জন্য জল পড়তে হবে, কোনো আওয়াজ নেই, কোনো কিচ্ছু নেই, বাট সেম থিং। কানে লাগছে, ভয় লাগছে, কানে লাগছে, ফ্রাস্ট্রেটেড লাগছে। কি করব? ওই ভদ্রলোক মানে রঞ্জনদা শুয়ে আছে, ওই বয়স্ক মানুষটাকে কী ডাকবো? শান্তনুকে ডাকবো। শান্তনু আমার দিকে জেগে বসে আছে। আমরা শান্তনু কী করবি? এটা কী করবো? জেগে থাকি চলো রাত্রিবেলা, শুতে তো কেউ পারবো না। লিটারেলি হেলাম দিয়ে শুয়ে আছি। আবার গেলাম, এবার শান্তনু যায়নি, এবার আমি গেলাম, জল সম্পূর্ণ ফেললাম। সত্যি জল ভরা ছিল? সত্যি জল ভরা ছিল, মানে হচ্ছে 75% ভরা ছিল বালতির মধ্যে জল। 5 মিনিট আগে জল ফেলে দিয়ে চলে এসছে, না কোনো জলের আওয়াজ। জল পড়তে গেলে পরে তো না হয় ভাবলাম জল পড়ছে, জল পড়তে গেলে আওয়াজ আসবে কানে, দুজনের মধ্যে কেউ আওয়াজ পাই, কিচ্ছু হবে নাথিং। আমি গেলাম, নিজের মনকে বুঝালাম, আমি দেখি হতে পারে ওর হয়তো ভুল হচ্ছে বারবার করে। আগের বারও শান্তনু গেছিল, মানে ফার্স্ট টাইমও শান্তনু গেছিলো, সেকেন্ড টাইমও শান্তনু গেছিলো। আমি গেলাম, জলটা ফেললাম না, রাখলাম জলটা। নবটা 100-র মধ্যে 5%-এর মতন ঘুরানো ছিল, কিন্তু ও বলছে সম্পূর্ণ উঠানো ছিল, হালকা, খুব এমন আহামরি কিছু না, হালকা ঘুরানো ছিল। বন্ধ করলাম, আসলাম, শোয়ার পরেও আমার কানের মধ্যে আওয়াজ বাজছে, টপ 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 জলের আওয়াজ বাজছে। আমি শান্তনুকে ডাকলাম, আওয়াজ পাচ্ছি? যে বলো না আওয়াজ পাচ্ছি না, আমার কানের মধ্যে আওয়াজ বাজছে, আমি আওয়াজ পাচ্ছি, হয়তো এটা আমার ভুল হতেই পারে, কিন্তু হয় না একটা জিনিস আওয়াজ বারবার করে আসলে পরে যা হয়, আমার কানের মধ্যে পাচ্ছি, আমি শান্তনু আওয়াজ পাচ্ছি, বলে না আওয়াজ পাচ্ছি না। আমি ঠিক আছে চল শুয়ে পড়। তখন শরীর দিচ্ছে না, ফেলে দিচ্ছে শরীর, আর পারছি না। কিন্তু তখন আমি আন্দাজ করে নিচ্ছি যে আজকে রাত্রিবেলা এরকমভাবেই কাটবে, কিচ্ছু করণীয় নাই, মোবাইলে নেটওয়ার্ক নাই, কাউকে যে ফোন করব, কোন মানুষকে আমি এখন ডাকবো, না ম্যানেজার আছে, না ইন্টারকম হোটেলে কাজ করে, কিচ্ছু কাজ করে না, ওই অবস্থাতেই আছি। তারপর আধা ঘন্টাও হয়নি, আবার শুলাম, আমরা ঘুমানোর চেষ্টা করলাম, যে যার মতন শুলাম, ঘুমানোর চেষ্টা করলাম। আধা ঘন্টা তখন ঘুমটা আমার মানে বেশ ঘুম এসছে, আমি বুঝতে পারছি, মানে ঘুমের ঘুরে চলে গেলে পরে যা হয়, গভীর ঘুমে চলে গেলে পরে। আধা ঘন্টা পরে শান্তনু আমাকে ডাকছে, ধর্মর করে উঠলাম। এবার কি হয়, খুব গভীর ঘুম থেকে উঠলে পরে কিন্তু তৎক্ষণাৎ মনে হয় না যে কোন জায়গায় আছি, আমি তো ভাবছি আমি বাড়িতেই আছি। জিনিসটা রিকল করতে আমার 7 থেকে 10 সেকেন্ড লাগলো, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমি তখন মনে হলো এই ঘটনা হয়েছে। আমি শান্তনুর দিকে তাকিয়েছি, ও জাস্ট এখানে আমার এখানে, হ্যাঁ কী হয়েছে বলো। ও ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে আছে, মানে ও কথা বলতে পারছে না, প্যানিক অ্যাটাক হলে যেরকম হয় না, তোতলাচ্ছে। বললাম কী হয়েছে বল ভাই, আঙুল দিয়ে দেখাচ্ছে। এবার আঙুল দেওয়াতে জেনারেলি লিটারেলি আমার চোখটা পর্দার দিকে গেল, দেখলাম পর্দা টানা ছিল, পর্দা সরানো। বললাম পর্দা, এভাবে বলছে। বললাম কী হয়েছে বল, একটু নাড়ালাম ওকে। টিভির দিকে তাকাও, টিভির দিকে তাকালাম, জেনারেলি
কোনো সম্ভাবনা নাই বাবাই। বাইরে দরজার সামনে আমার জুতা রাখা, 2টা জুতা নিয়ে টিভির উপরে রাখা। জুতার কে জুতা নিয়ে এখন রাখবে টিভির উপরে? তখন দম আটকায় আসছে। 1 নম্বর হচ্ছে সাফোকেশন। ওই ঠান্ডার মধ্যে গরম লাগছে তখন আমার। শান্তনুরও গরম লাগছে, প্যালপিটেশন না, সাফোকেশন হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রচন্ড ভয়ে, মানে একটা ভয় হোক, পরিস্থিতির বিচারে হোক, যেভাবে হোক কষ্ট হচ্ছে। শান্তনুকে বললাম জল খা, জল ছিল, জল খেলো। বললাম শান্তনু ভালো করে একটা কথা বলি, দুজনে জেগে থাকি, দেখ তুই ভালো করে খেয়াল কর, জেগে থাকলে পরে কিন্তু কিছু হচ্ছে না। যেই মুহূর্তে আমাদের তন্দ্রা লাগছে, যেই মুহূর্তে একটু চোখটা বন্ধ হচ্ছে, সেই মুহূর্তে এই সমস্ত ইনসিডেন্ট হচ্ছে, তা বাদে কিন্তু এটা হচ্ছে না। তো বলে হ্যাঁ দাদা তাই। কিন্তু বিশ্বাস কর বাবাই, সেই এটা হয়তো অন্য কোনো দিন হলে পারে জেগে রাত কাটানো কোনো ব্যাপার না আমার কাছে, 1, 2, 3, 4 রাত। সেই দিনটা না পারছিলাম না, কেউই পারছিলাম না, আমি নাও। স্বাভাবিক মানুষের মেশিন, তো মেশিনকে কত চালনা করবি? টোটালি আধা ঘন্টা থেকে 45 মিনিট, তখন বাজে হচ্ছে রাত্রিবেলায় প্রায় 2টো, মানে 12টা থেকে 2টোর মধ্যে এই ঘটনাগুলো রিপিটেডলি হয়ে যাচ্ছে। সেকেন্ড টাইমও সেম জিনিস হলো। আমি তোকে বলছি, মানে এত ডিটেলসে আমার মনে আছে কেন, সেকেন্ড টাইমও আধা ঘন্টা পরে আবার আমরা শুনলাম লাইট জ্বালানো, আধা ঘন্টা পরে কী হলো, সেকেন্ড টাইম কী হলো, আমার জায়গায় শান্তনু জুতোটা গিয়ে টিভির উপরে রাখা। রিপিটেডলি 10 মিনিট পরে আবার শুরু হলো। আমি লাস্ট মনে আছে বাথরুমের দরজা জল ভরা ছিল, 2:15 নাগাদ আবার টপ টপ করে আবার শুরু হলো বালতি খালি। কি বলবি? কি রে বাবা, কন্টিনিউয়াস এই সমস্ত ঘটনা রিপিটেডলি হচ্ছে। 10 মিনিট পর পর শান্তনু কেঁপে কেঁপে উঠছে, আমিও কেঁপে কেঁপে উঠছি। উঠে দেখি কখনো পর্দা সরানো, জুতো রাখা, জল পড়ছে। যতক্ষণ জেগে থাকছি কিছু হচ্ছে না, যখনই জেগে থাকছি চোখকে কতক্ষণ খুলে রাখবো? হ্যাঁ, কারণ শরীরও তো এক্সস্টেড। এটা হতে 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 রাত তখন 3:30 মতন বাজে। শান্তনুকে বললাম শান্তনু আর 1-1.5 ঘন্টার ব্যাপার, জেগে থাকি। তো বলো দাদা আমি পারছি না, আর তুমিও একা জেগে থাকো না, প্লিজ শুয়ে পড়ো। কী হবে, হলে তো এগুলোই হবে, এর বেশি আর কী হবে? বললাম হ্যাঁ। এখন ততক্ষণে মনে হচ্ছে যেন অভ্যাস হয়ে গেছে, এটাই ন্যাচারাল। কখনো জল পড়বে, কখনো পর্দা সরে যাবে, কখনো জুতা এখানে চলে যাবে, জিনিসপত্র এদিক ওদিক হয়ে যাবে। তো শান্তনু ওদিকে এরকম বিছানাটা এখনও আমার মনে আছে। আমি যদি বিছানার এদিকে যদি আমার মাথা হয়, এদিকে যদি পা হয়, এই পাশে শান্তনু শুয়ে আছে, আর জানলাটা হচ্ছে এই জায়গায়, তুমি যেখানে বসে আছো সেই জায়গাটা হচ্ছে জানলাটা। আচ্ছা, এই নিচে এখানে রঞ্জনদা শুয়ে আছে। জানলাটা পর্দাটা এরকম টানা, বড় জানলা, বেশ বড় জানলাটা, মানে একটা দরজার সাইজেরই জানলা প্রায়। তো ওই সিচুয়েশনেই শান্তনু ওদিকে মুখ করে শুয়ে আছে। জেনারেলি এটা আমি খেয়াল করে দেখবি, সবাই কেউ যদি কাত হয়ে শোয়, ম্যাক্সিমাম সবাই বাদিক কাত হয়ে শোয়। আমি ডান দিক কাত হয়ে শুই, আমি বাদিক কাত হয়ে শুতে পারি না, যেহেতু আমার কলার বোনটা ভাঙা। প্রথমে বলছিলাম না, বাদিকের কলার বোনটা ভাঙা বলে আমি ডান দিক কাত হয়ে শুই। তো ওই দিক কাত হয়ে শুয়ে আছে, আমি এই দিক কাত হয়ে শুয়ে আছি। কিন্তু বারবার করেই তখন শুয়ে মানে ঘুম আসবে না, ওই মাঝামাঝি ব্যাপারটা। কিন্তু মাঝে মাঝে 2-4 মিনিট পর পরই না আমার চোখটা বারবার করে চলে যাচ্ছে হচ্ছে পর্দার দিকে, আর কানটার মধ্যে একটু পরপর 10 মিনিট 15 মিনিট পরপর কানের মধ্যে ওই আওয়াজটা টপ টপ টপ, কখনো খালি বালতির আওয়াজ, কখনো ভরা বালতির আওয়াজ আমি ফিল করছি। মানসিকভাবে টর্চার মানসিকভাবে টর্চার মানে হচ্ছে তখন মনে হচ্ছে কি ছেড়ে দে বা কে বেঁচে। আমার মনে হচ্ছে কি যা হয় কিছু হয়, সামনে হয়ে যাক। আর পর্দাটা কি ওরকম খোলা পড়া হচ্ছে? পর্দাটা যখনই আমরা শুচ্ছি তখনই পর্দা সরে যাচ্ছে, যতক্ষণ জেগে থাকছি পর্দা টানা থাকছে। এটা রিপিটেডলি 10 থেকে 12 বার হয়েছে। ভগবান। ফাইনালি 3:30 বাজে, তখন 3:30 নাগাদ আমি ডান দিক কাত হয়ে শুলাম। তখন আমি বুঝতে পারলাম যে আমার তন্দ্রা এসে গেছে, ঘুম লাগছে, একটু চোখটা লেগেছে। ভাই কোনোদিন ডেড বডি টাচ করেছিস? হ্যাঁ করেছি। ডেড বডি হাতের ছোঁয়া যেরকম হয়, বা ডেড বডি যেরকম ঠান্ডা হয়,
আমি ডান দিক কাত হয়ে শুয়ে আছি, আমার এখনও গায়ে কাটা দিচ্ছে। মানে আমার এটা ভোলার না, আমি ডান দিক কাত হয়ে শুয়েছি, আমার ঠিক এই জায়গাটা। আর আমি টি শার্ট পরে শুয়েছিলাম, আমার মনে আছে। যতই ঠান্ডা হোক ওই সোয়েটার জ্যাকেট পরে আমি শুতে পারি না, এক্সস্টেড লাগে। আর সেদিনকে তো আরও এক্সস্টেড লাগছিল, কিন্তু আমি মাথা অবধি ঢেকে শুয়েছিলাম ভয়ে। প্র্যাকটিক্যালি স্বীকার করছি, ভয়। মানে মুখ খুলে শোয়ার মতন ক্ষমতা আমাদের দুজনের মধ্যে কারোর ছিল না, দুজনেই মাথা অবধি ঢেকে শুয়েছিলাম। আমি ডান দিক হাতে শুয়ে আছি, বাবা এইখানটায় একটা হাতটা ছোঁয়া, আর হাতটা কেমন, 2-3টে আঙ্গুল হচ্ছে আমার টি শার্টের উপরে, 2-3টে আঙ্গুল হচ্ছে, বোঝা যাচ্ছে যে আমার স্কিনকে টাচ করছে। অ্যান্ড যে স্কিনকে যেটা টাচ করছে, দ্যাট ইজ একদম ডেড বডির হাত যেরকম ঠান্ডা হয় সেরকম ঠান্ডা। হাতটার ওজন কম করে হলে পরে মনে হবে একটা মানুষের ওজন যেরকম হবে 100 কেজির মতন। আমি নড়তে পারছি না, চড়তে পারছি না, না ডান দিক সরতে পারছি না, বাদিকে ঘোরার ক্ষমতা আমার নেই। আমার তখন মনে হচ্ছে যে আমি প্রাণটা ছেড়ে দিই। আমি শান্তনুকে যে ডাকবো, আমার গলার থেকে আওয়াজ বেরোচ্ছে না। মানে পেছনে ঘোরার সেই সাহসটা, পেছনে ঘোরার সাহস নেই, সেই হাত সরানোর শক্তি আমার নেই। পাশে কাউকে ডাকবো, সেই গলার আওয়াজ নেই, আমার গলা আটকে আছে। কারণ হাত ফাতে না, গলা আটকে আছে, মনে হচ্ছে গলা শুকিয়ে গেছে, স্বর নেই, গলা দিয়ে ডাকতে পারছি না। 5 থেকে 7 মিনিট আমি ফিল করছি, আমি মানে ফিল করছি। আমার শুধু মনে হচ্ছে যে আমি ছেড়ে দে, মা কেঁদে পাচ্ছি, আমি হয় আমাকে নিয়ে চলে যা, আর না হলে পরে আমাকে ছেড়ে দে। 5 থেকে 7 মিনিট হলো, তারপর আস্তে আস্তে ফিল করলাম যে সরে গেল, সরে গেল হাতটা আস্তে আস্তে সরে গেল। আমি বাঁ দিকে ঘুরলাম। আমার ফার্স্ট রিয়াকশন মনে হয়েছিল, হয়তো হয় না পাশাপাশি 2 বন্ধু শুলে বলে একজনের হাত হয়তো একজনের গায়ে আসতে পারে, ঠান্ডা হয় হাত। শান্তনুর সাথে আমার কথা বলতে গিয়ে অনেকবারও আমার বডি টাচ করেছে, বা আমি ওকে বডি টাচ করেছি, হয় না, কথা বলতে ধাক্কা দিলাম, দিলাম। ওই হাতের ঠান্ডা আলাদা বাবাই, ওই হাতের ঠান্ডা আলাদা। দ্যাট ইজ এ টিপিক্যাল ডেড বডি টাচ। তাছাড়া তোমরা তো আলাদা কম্বলেও ছিলে। এক্স্যাক্টলি, আলাদা কম্বলে, দুজনের আলাদা কম্বল। আমি ওই জন্য ফার্স্ট, তাও হয়, আমি সেটাও মানলাম, কারণ শোয়া খুব বাজে হয়। শোয়ার পর কম্বল সরে যায়, আর একজনের কম্বলে ঢুকে যায়। এটা আমাদের মধ্যে হয়, আমাদের মধ্যে হয়। আমরা যখন মিটিং যাই, একসাথে যখন থাকি, এরকম হয়। সেগুলো আমার মাথায় এসছে। আমি ফার্স্ট যখন টাচ বা নেই কিছু, যখন আমি ফ্রি মনে করছি নিজেকে, আমি প্রথম বাঁদিকে ঘুরলাম। বাঁদিকে ঘুরে দেখলাম এক্স্যাক্টলি যেই অবস্থায় শান্তনু শুয়েছিল, এক্স্যাক্টলি সেই অবস্থাতেই শান্তনু শুয়ে আছে। আমার ঘড়ি দেখার সাহস নেই তখন। আমি আস্তে আস্তে শান্তনুকে ডাকলাম। তখন আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তাও আমি হাত দিয়ে ডাকলাম। তখন বললো, কী হয়েছে? বললাম, ঠিক আছিস? মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কিন্তু আমি হাত দিয়ে বললাম, ঠিক আছিস? ও বললো, হ্যাঁ। এইভাবে বললো, হ্যাঁ ঘুমাচ্ছি। ঘুমা। আমি আর কি বলবো ওকে, তখন বেচারা ঘুমাচ্ছে, বয়স কম। তখন আমি ভাবলাম যে এই হয়তো শেষ রাত, কালকে সকালের সূর্য হয়তো দেখতে পারবো না। তারপরে আমার মনে নেই, লিটারেলি আমার মনে নেই কাল তারপরে কী হয়েছে না হয়েছে। এইটুকু মনে আছে, পর্দাটা টানা ছিল। আবার না, পর্দাটা বন্ধ করা ছিল। এইটুকু আমার মনে আছে, কারণ আমার চোখ কন্টিনিউয়াসলি ওখানে ছিল। ওই সমস্ত ঘটনা হওয়ার পরেও আমি যখন বাঁদিকে শান্তনুর দিকে তাকালাম, আমার কিন্তু বারবার অ্যাটেনশন চোখ যাচ্ছে পর্দার দিকে। তো পর্দার দিকে তাকালাম, পর্দা টানা আছে, শুয়ে পড়লাম। তারপরে আমার কিচ্ছু মনে নেই। সকাল 8:30 বাজে, চোখের মধ্যে রোদ এসে পড়ছে, আবার পর্দা, চোখের মধ্যে রোদ এসে পড়ছে। তখন চোখটা খুলে দেখলাম যে 2 জন যেভাবে ঘুমাচ্ছিল, তারা 2 জন এক্স্যাক্টলি সেই পজিশনে ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, কাউকে কিচ্ছু বললাম না। আইডিয়ালি আমি আর শান্তনু ফিল করেছি, দাদাকে অত বলার কোনো মানে হয় না। শান্তনুকে আমি বললাম, ও আমাকে বললো। পরের লাস্ট ঘটনাটুকু আমি শান্তনুকে বললাম। তো আমাকে বললো, তুমি ডাকো নাই কেন? আমি তোকে কী ডাকবো? আমি তো ভাবলাম তোর হাত। বলছে, আমি তার প্রাণে বেঁচে গেলাম হয়তো এই যাত্রায়। আমি বললাম, মেবি। বলে, চলো গিয়ে কথা বলি ম্যানেজারের সাথে। তখন একবারে আমরা চেক আউটই করবো, আমাদের লাস্ট ডে ছিল মিটিংয়ে। তো লাস্ট ডে মিটিংয়ে আমরা চেক আউট করে যাই, রুম থেকে লাগেজপত্র নিয়ে। তাই বেরোনোর সময় ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম যে কী ঘটনা, কী এইভাবে মানুষ থাকতে পারে, আপনারা আর রুম পাননি? ও তো ক্লিয়ারলি ডিনাই করলো। বুঝলাম ওর ঘটনা, ও চাকরি করে বেচারা, আমিও চাকরি করি, আমি তো আমার কোম্পানির বিরুদ্ধে কথা বলবো না, ও নিশ্চয়ই ওর হোটেলের কথা বলবে না। কিন্তু কনফিডেন্সের অভাব, কনফিডেন্স দিয়ে ও না করতে পারলো না। ওনার মধ্যে তোতলামি ছিল না, মানে এরকম তো কোনো দিন শুনিনি, এমন তো কোনো দিন হয়নি।
ভুড়ি ভুড়ি উদাহরণ, আর কি বলবো, তাকে বলেও বা কী করবো। আমি ফিল করছি, শান্তনু ফিল করছে। ইন দ্য মিন টাইমে মেবি মানে আমি আজকের ডেট অবধিও শুলে পরে কোনো দিন এমন হয়, আমার মনে হয় যে এখানটা একটা, হয়তো আমার পাশে আমার ছোটো মেয়ে শুচ্ছে, ওর হাতটাও আসলে পরে আমার মাঝে মাঝে মনে হয় কি আমার হাত অটোমেটিক চলে যায়, কারণ মানে কারোর টাচ আমি সহ্য করতে পারি না, কেউ হাত দিলে হাত ছড়িয়ে দিই। আমার বারবার এখনও তাড়া করে বেড়াচ্ছে, মানে ওই হাতটা, ওই ওজনটা আর ওই টাচটা ভেরি ব্যাড। তো যাই হোক, আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পর একটা দিকে চোখ চলে গেল আমাদের মধ্যেই, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা ছেলে ছিল, বাঁকুড়ার ছেলেটা, ও হাসি খুশি ছেলে। আমি না যাওয়ার পর থেকে নোটিস করছিলাম ও খুব চুপচাপ, একটু আলাদা আলাদা থাকছে। তা আমার একটা কিউরিয়াসিটি ওয়াইজ আমি সবার সাথে একটু কথা বলি, সবার সাথে একটু মিশি। আমি কি বললাম, কী হয়েছে রে? না কিছু না। তো আমি বললাম যে বল না, তোকে আমি এরকম দেখিনি কোনো দিন, ফ্যামিলি কোনো সমস্যা? বলে না, এরকম কাজ কর্মগত প্রফেশনাল। বলে না না, কী হয়েছে? ও বলছে দাদা বলবো, হাসবা না তো? বললাম কেন হাসবো, কী হয়েছে বল। ও আমাকে বললো, হয়তো এটা অন্যদিন যদি হতো, আমি যদি ফিল না করতাম, এক্স্যাক্টলি আমি ওকে বলতাম ইয়ার কি মারছিস, ফাজলামি করছিস। বিশ্বাস করবি না বাবাই, ঠান্ডার জায়গা, সবাই সোয়েটার নয়তো ব্লেজার পরে আছে, ওটা সোয়েটার পরেছিল। বললো দাদা এটা দেখো, তারপরে বলছি। এরকম করে হাতটা উঠালো সোয়েটারের, জামাটা তুললো, কাঁচা আঁচড়ের দাগ যেরকম হয় না, এইখান থেকে এতখানি কাঁচা আঁচড়ের দাগ। তো বললাম কী হয়েছে? বলে কী হয়েছে আমি জানি না, সারা রাত্রি আমি ঘুমাতে পারিনি দাদা, যখনই শুচ্ছি মনে হচ্ছে পিছন থেকে কেউ ধাক্কা মারছে, ধাক্কা মারিয়ে ফেলে দিচ্ছে। আমি বললাম, বলে তুমি বিশ্বাস করছো না? মানে বলেইও আমাকে বলছে তুমি বিশ্বাস করছো না। আমি বললাম যে দেখ, আমার সাথেও রাত্রিবেলা প্রচুর ঘটনা হয়েছে, আমি কাউকে বলতে পারিনি কেন, কেউ হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আস্তে আস্তে পরে বিশ্বাস করেছে সবাই, বিকজ পরের ঘটনা থাক, বললাম না। তো ও যখন বললো, একটা কথা খুব ভালো ভাইটাল বললো, দাদা তোমরা দুইজন জেগেছিলাম, আমার রুমে আমি একা জেগেছিলাম, বাকিজন ঘুমাচ্ছিল। আমি সারা রাত ফিল করলাম যে কেউ আমার পাশে আসছে, কেউ ধাক্কা মারছে। শুধু সকালবেলা আমি কোনো ব্যথা পাইনি, জেনারেলি আঁচড় দিলে পরে ব্যথা লাগে, আমি কোনো ব্যথা পাইনি। সকালবেলা শুধু উঠে দেখলাম এই একটা দগ দগ করছে, তখন তাকায় দেখলাম যে এই একটা আঁচড় হয়ে আছে। ওই শেষ, ওই প্রণাম আপনাদের হোটেল, দাদা সুস্থ থাকেন, ভালো থাকেন। তারপরে আর কোনো দিন ওই হোটেলে আমি ওই চত্বরে যাই নাই কোনো দিন, যাবও না। আমি বারবার দার্জিলিংয়ে যাই, মাসে 2-3 বার করে দার্জিলিংয়ে যাই, কাজ করতে আমি যাই দার্জিলিংয়ে, এই হাউস ওই হাউস, হ্যানা তেনা অনেক কিছু, গির্জা চার্চ সব জায়গায় গেছি, করে যাওয়ার মতন পরিস্থিতি। কিন্তু আমি তো জীব্য দশায় কোনো দিন যাবো না ওই হোটেলে। ইভেন তুই সার্চ করে দেখিস, ইউটিউব বল বা গুগলে সার্চ করে দেখি, দ্যাট ওয়াজ হন্টেড। সব রুম না, আমি তো আগের বারও ছিলাম, সেইবার তো কিছু হয়নি, একটা দুটো রুমে লাফড়া আছে, ঝামেলা আছে ভাই। আমার আমি এখনো বলছি না, অনেকদিন পরে বললাম তো ঘটনাটা, আমার এখনো মনে হচ্ছে এখানে হাতটা আছে, এই এখনো আমার লোম খাড়া হয়ে আছে, গাগাটা দিচ্ছে। মানে তুমি এমন বিভৎসনা ঘটনাটা, মানে কি, আমারও মনে হচ্ছে কেউ বোধহয় হাত দিয়ে আছে। মানে আমি সত্যি এখনো ডেটটা আমি কোনোদিন ভুলবো না। 2023 সালের 14ই মার্চ অবধি আমার এক ধারণা ছিল পৃথিবী সংক্রান্ত, মানুষ সংক্রান্ত, প্রেতাত্মা সংক্রান্ত। 2023-এর 15ই মার্চ থেকে আমার ধারণা বদলে গেছে। সামথিং ইজ দেয়ার, কিছু না কিছু তো আছে। আমি হয়তো কি হয়, সময়ের সাথে সাথে মানুষ সব কিছু ভুলে যায়। মেবি যদি ওর কাছ থেকে আমি না শুনতাম বা ওইরকম আচরের দাগ না দেখতাম, মেবি হয়তো আমি কোনো দিন হয়তো বলতাম যে না, হয়তো সম্পূর্ণটাই আমার ভুল, বা ভয় দেখানোর জন্য এই করেছে ও করেছে। বাট একসাথে দুটো রুমে দুটো মানুষ, 3টে মানুষ এক্সপিরিয়েন্সড হতে পারে না। একদমই তাই। আমার তখন মনে হচ্ছে ওই সেই 2016 সালে ছেলেটা বলেছিল, তখন ওকে বলছিলাম হ্যাঁ ঢপ মারতা হয়, বিহারি ছিল, আমি বলছিলাম ঢপ মারতা হয়, গলত বলতে হয়। এখন মনে হচ্ছে না, সেটা হয়তো কি ঠিকই বলেছিল। আমি যদি করতে পারি তো পৃথিবীর কেউ না কেউ তো করেছে। একদমই তাই। ইনফ্যাক্ট তুই ফিরে আসার পর, ওই সময় আর কি, ফিরে আসার পর তুই আমাকে বলেছিলি যে বাবা এইবার না একটা খুব বাজে কাণ্ড হলো,
ওখানে গিয়ে, কিন্তু এতটা ডিটেইলিং আমি জানতাম না। বলতে চাইনি এখানে মতো তুইও বিশ্বাস করতিস না। স্বাভাবিক, আমি যদি এই ঘটনাটাই তুই আর আমি বসে আছি, বসে বসে আমি তোকে যদি বলতাম, এত ঘটনা যদি বলতাম, তুই যদি না দেখতিস, বা তুইও হয়তো একটা সময় বাড়ি থেকে মনে করতে বাড়ায় বলে বান্টি এত হয়েছে নাকি। আমি, আর সবচেয়ে বড় কথা কি, আমি একা না, আমি একা যদি করতাম তাহলে পরে আলাদা ব্যাপার। আমি আর আমার কলিগ দুইজন মিলে একসাথে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। সকালবেলা তো বুঝলাম যে তিনজন একসাথে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। বালতির জলটা যদি ছেড়েও দিই, যদি ওটাকে মনের ভুলও ভাবি, ছাড়া যায় না কোনোটাই, ছাড়া যায় না। মনের ভুল, টেকনিক্যাল ভুল, এখন তো মনে হচ্ছে সব কিছু কোরিলেটেড। কিন্তু জুতোটার তো কোনো জুতো। আচ্ছা বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সকালবেলায় সব ঠিক ছিল, যা যা বললাম সব ঠিক ছিল। ট্রলিটা ছিল ওয়ার্ড্রপের মধ্যে। ঘুম থেকে ওঠার পর আমার সকালবেলা প্রথম দৃশ্য দেখলাম কি বলতো, আমাদের যে পাশে রঞ্জনদা শুয়েছিল তার মাথার সামনে আমার কালো ট্রলিটা হেঁটে আসলো। ট্রলিটা হার্ট অ্যাটাক হয়নি, সেটাই বিশাল। হার্ট অ্যাটাক তো ছেড়ে দে, আমার একটা সময় তখন বললাম না, মনে হচ্ছিল যে ভাই আমাকে ছেড়ে দে, নয়তো আমাকে নিয়ে চল, ভাই হোক বোন হোক যেই হোক, ভাই আমাকে নিয়ে চল। আমি জানি না এটাতে কী রিয়্যাক্ট করবো বা কী বলবো। থ্যাংক ইউ। আমি প্রথমেই বলেছিলাম যে আজকে এপিসোডটা একটু স্পেশাল, তার কারণ হলো আমার ছোটোবেলার বন্ধু সে আসছে আমার স্টুডিওতে, এবং তার থেকেও ভাইটাল হচ্ছে যে এই ঘটনাটার একটা গ্লিমস আমি জানতাম, এবং আমি ভীষণভাবে এটা হয় না, একটা হাঞ্চ, একটা ইনস্টিংক্ট যে আরও কিছু আছে, আরও কিছু ডিটেলিং আছে ডেফিনেটলি। কারণ ও যখন আমাকে বলেছিল আমি ওই গ্লিমস জানতাম, কিন্তু এত ডিটেলটা জানতাম না। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছিল যেন আরও আছে, দেয়ার আর লটস অফ ফোল্ডস ইনসাইড। তো যাই হোক, আপনারাও শুনলেন। আমার মনে হয়, আমি জানি না তোমার কি মনে হয়, যে এই যে ঘটনাটা আমরা শুনলাম আজকে, ইটস রিয়েলি টেরিফাইং। মানে এটার কোনো বিকল্প বা অল্টারনেটিভ কোনো ওয়ার্ডস আমার মুখে আর আসছে না, কিচ্ছু বলার নেই। বেঁচে ফিরে এসছে যে, এটা সব থেকে বড় কথা, সাংঘাতিক। অ্যান্ড আপনারাও শুনলেন। প্লিজ কমেন্টে জানাবেন যে এই ইনসিডেন্ট যেটা অভিষেক ন্যারেট করলো এতক্ষণ, সেইটা কেমন লাগলো, তার ইন্টেন্সিটি, তার ভয়ের ইন্টেন্সিটি, বা সেই রাত্রে যে ফিলটাও করেছিল, বা সেই যে হাতটা ওর হাতের ওপর, কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি আপনাদের মধ্যে, মানে যারা দার্জিলিং তো সবাই ঘুরতে আসে ওদিক থেকে, কারণ আর আপনাদের কাছে যদি এরকম ধরনের কোনো এক্সপিরিয়েন্সেস থাকে, প্লিজ আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরাও জানতে ইচ্ছুক। তবে থ্যাংক ইউ বান্টি, তুই টাইম বের করে, আমি আবার বলবো থ্যাংক ইউ সো মাচ যে তুই আবার আসলি এবং আমাদেরকে এখানে এই ঘটনাটা শোনালি। আমি বলবো অ্যাকচুয়ালি একজন দুজন জানার থেকে তোদের মাধ্যমে তো অনেক মানুষ জানতে পারলো ঘটনাটা। আর এবারের এপিসোডগুলো আমি দেখেছি, প্রত্যেকটা এপিসোড দেখেছি, টেরিফাইং। প্রত্যেকে ভালো বলছে, প্রত্যেকে শেয়ার করছে। বেস্ট অফ লাক টু অল অফ ইউর টিমস, আরও ভালো হোক। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোডসগুলো কেমন লাগছে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে পরে একটা লাইক দেবেন, এবং আপনাদের ফ্রেন্ডস রিলেটিভস যারা আছে তাদের সঙ্গে শেয়ার করবেন, কারণ আপনাদের এই সাপোর্ট সিস্টেমটা আমাদেরকে ভীষণভাবে মোটিভেট করে। সো সঙ্গে থাকুন আমাদের এই শো, যার নাম এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। সবাই ভীষণ ভালো থাকবেন।